সবাইকে স্বাগত জানাচ্ছি অর্থনীতি ও পুঁজিবাজার নিয়ে আমাদের প্রতি কার্যদিবসের আয়োজন ব্যবসাপাতে সারাদিনে। সাথে আছে আমি মহিউদ্দিন ফরহাদ। আর শুরুতে দেখবো এই মুহূর্তে ঢাকা স্টক এক্সচেঞ্জের সূচকগুলোর সবশেষ অবস্থাটি কেমন রয়েছে। আজকে আমরা দেখেছিলাম শুরুটা দরপতন দিয়ে শুরু হয়েছিল, তবে সেখান থেকে ইন্ডেক্সের ভোলাটিলিটি খুব বেশিরভাগই আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ যতটুকু পর্যন্ত এখন ট্রেড দেখতে পাচ্ছি 12:40 পর্যন্ত এবং সেই 12:30 পর্যন্ত, এবং সেই চিত্রে এই মুহূর্তে আবার ইন্ডেক্স ট্রেড দেখতে পাচ্ছি নেগেটিভ ট্রেন্ডে চলে এসেছে। 4.64 পয়েন্টের মতো এটি হারিয়েছে, যদিও এটি কিছুক্ষণ আগেও আমরা দেখেছিলাম পজিটিভ সাইন, তবে চিত্রটি একেবারে ভিন্ন। তবে এখন পর্যন্ত DAX-30 কার্ভ আমরা দেখতে পাচ্ছি এটিও মাইনাসে 3.72 পয়েন্টের মতো কমেছে, 1594 পয়েন্টে অবস্থান করছে। সরিয়া ভিত্তিক যে সূচকটি সেটিও মাইনাসে 3.30 পয়েন্টের মতো কমেছে, 978 পয়েন্টে অবস্থান করছে। মোট লেনদেন 90 কোটি 72 লাখ টাকা ছাড়িয়েছে। অ্যাডভান্স ডিক্লাইনগুলোর ক্ষেত্রে গেনারের সংখ্যা এখনো বেশি রয়েছে, কিন্তু সেগুলোর ইম্প্যাক্ট ইন্ডেক্সের ক্ষেত্রে খুব একটা নেই। 108টি রয়েছে মুহূর্তে দর বাড়ার তালিকায়, আর দর হারিয়েছে 107টি। শুধুমাত্র ইকুইটিগুলোর ক্ষেত্রে 112টির দর হারিয়েছে, আর দর বাড়ার তালিকায় রয়েছে 90টি কোম্পানি। আর মিউচুয়াল ফান্ডগুলোর ক্ষেত্রে 15টি মিউচুয়াল ফান্ডেরই দর বেড়েছে, দর হারানোর তালিকায় রয়েছে 3টি মিউচুয়াল ফান্ডের ইউনিট। জানিয়ে রাখি, ব্যবসাপাতি অনুষ্ঠান চলাকালে আপনারা আপনাদের মতামত এবং প্রশ্ন পাঠাতে পারবেন SMS এর মাধ্যমে। আর SMS পাঠাতে BIZO লিখে স্পেস দিন, এরপর নাম লিখে মতামত বা প্রশ্ন পাঠিয়ে দিন 16232 নম্বরে যে কোনো মোবাইল ফোন অপারেটর থেকে। পুঁজিবাজার সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার জন্য আজ আমাদের সাথে আছেন ঢাকা স্টক এক্সচেঞ্জের সাবেক পরিচালক ও মডার্ন সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক খুজিস্তা নুরি নাহরিন। কথা বলছি তার সাথে। স্বাগত জানাচ্ছি আপনাকে আমাদের। ধন্যবাদ আপনাকে। আমরা আজকেও মার্কেট ট্রেন্ডটুকু দেখতে পাচ্ছি, আজকেও কিছুটা ফ্ল্যাকচুয়েট ইন্ডেক্সের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি। যে বিষয়টি আশঙ্কার বিষয়, গত সপ্তাহের আগের সপ্তাহ থেকে ইন্ডেক্স পড়ছে, টানা এই কয়েকদিনে আমরা দেখলাম যে 170 পয়েন্টের উপরে ইন্ডেক্স হারিয়েছে। বেশি বিষয় যেটি আমি আপনার কনসার্নের জন্য আনছি, ট্রেড ভলিউম 229 কোটি টাকা টার্নওভার গতকালকে দেখেছি। ডিমিউচুয়ালাইজেশন হওয়ার পরে যে ট্রেড ভলিউমটুকু বা মার্কেটে যে কন্ডিশনটুকু দেখছি, এটি ডিমিউচুয়ালাইজেশনের যে সফলতা সেটিকে কতটুকু বাধাগ্রস্ত করছে বা কতটুকু প্রবলেম হচ্ছে বলে মনে করছেন আপনি? আমি আগেও কিন্তু আপনাদের এখানে এসেছি এবং তখনও আমি বলেছি যে ডিমিউচুয়ালাইজেশন কোনো রকম প্রভাব ফেলবে না মার্কেটে। আমাদেরকে কোয়েশ্চেন করা হয়েছিল যে ডিমিউচুয়ালাইজেশনের জন্য মার্কেট কতখানি প্রভাবান্বিত হবে, কারণ ডিমিউচুয়ালাইজেশনের ফলে যে জিনিসটা হয়েছে যে মালিকানা থেকে ব্যবস্থাপনাকে পৃথক করা, একটা আশঙ্কা করছিল যে যারা ব্রোকারেজ হাউসগুলো আছে ওরা মেবি কোনো ম্যানিপুলেশনের সাথে জড়িত থাকতে পারে। দ্যাটস ওয়াই এটাকে বেশি স্বচ্ছ করার জন্য এটাকে ডিমিউচুয়ালাইজ করা হয়েছে। কিন্তু আমি মনে করি না যে কোনোভাবে ডিমিউচুয়ালাইজেশনের সাথে মার্কেটের এই নিম্নমুখিতা কোনোভাবে দায়ী, আমি এটা মনে করছি না। আসলে মার্কেট নিম্নমুখী হওয়ার কারণে কিংবা বেয়ারিশ হওয়ার কারণে অনেকগুলো কারণ আছে। আমরা যদি ফার্স্ট কোয়ার্টারলি রিপোর্ট দেখি, আপনি দেখবেন যে ব্যাংক এবং নন ব্যাংকিং ফিনান্সিয়াল যে ইনস্টিটিউশনগুলো আছে এবং আপনার ইয়াগুলো আছে, ইন্স্যুরেন্সগুলো আছে, তারপরে আপনার লিজিংগুলো আছে, এদের কিন্তু খুব একটা ভালো আসেনি আর্নিং। EPS কিন্তু অত ভালো আসেনি, ওরা ডিভিডেন্ডগুলো ওরকম ভালো দেয়নি, আশানুরূপ হয়নি। সো মানে বিনিয়োগকারীরা খানিকটা আপনার দ্বিধান্বিত হয়ে গেছে, হতাশাগ্রস্ত হয়ে পড়েছে, যার কারণে নতুন করে বিনিয়োগ করতে চাচ্ছে না। এরপরে আপনি দেখেন অনেকগুলো ফ্যাক্টর কিন্তু কাজ করছে একই সাথে। আপনার ব্যাংকগুলোর উপরে কিন্তু একটা ওদের উপরে নিয়ন্ত্রণ সংস্থা একটা নিয়ন্ত্রণ করছে নতুন করে, এটাও হয়তো আপনি জানেন। তারপরে আবার নতুন নতুন অনেক শেয়ার এসছে। আপনি যদি দেখেন যে আপনার বুক বিল্ডিং এর মাধ্যমে একটা শেয়ার কিন্তু আসছে, লিস্টিং হচ্ছে। সো সবকিছুতে আপনার মার্কেটে একটা তারল্য সংকট বিরাজ করছে বলে আমি মনে করছি। এই মুহূর্তে মার্কেট খারাপ হওয়ার এটাই কারণ। আপনার কাছে মনে হচ্ছে যে আর্নিং ফার্স্ট কোয়ার্টার যে রিপোর্টগুলো আমরা দেখছি, যদিও ব্যাংকের আর্নিং কিছুটা বেড়েছে, বাট ম্যানুফ্যাকচারিং সেক্টরগুলোর আর্নিংটা অনেকটাই কমে গেছে, তার ইম্প্যাক্টটুকু আপনি মনে করছেন যে না, ব্যাংকিং সেক্টরটা বাড়লেও এবার হয়তো বেড়েছে, কিন্তু আপনি যদি লাস্ট 2 to 3 ইয়ার্স ক্যালকুলেট করেন, হিসেব করেন, যারা ইনভেস্ট করবে তারা কিন্তু মানে প্রেজেন্ট কোয়ার্টারলি রিপোর্ট দেখে করবে না, তারা কয়েক বছর দেখে করবে। সো ওইটা কিন্তু ওরকম আশানুরূপ হচ্ছে না, তারা ইনভেস্ট করতে যাচ্ছে। আমি এই বিষয়টিকে আসবো, কয়েকটি কারণ বলছেন। একটি হচ্ছে যে এটি একটি কারণ আর্নিং কমে যাওয়া, তার সাথে সাথে অনেকগুলো আইপিও চলছে, সেটিও একটি অন্যতম কারণ বলছেন, যার কারণে মার্কেটে লিকুইডিটি ক্রাইসিসটা বলছেন। কিন্তু আমরা এই লিকুইডিটি ক্রাইসিসটা যখন এখন দেখতে পাচ্ছি যে এরকম, কিন্তু সেপারেটলি হয়তো ইনভেস্টমেন্ট করছে না, স্টাক আপ হয়ে আছে, কিন্তু এই মার্কেটেই কয়েকদিন আগেও আমরা টার্নওভার দেখেছিলাম 800 কোটি টাকার ঘরে লেনদেন। এর মধ্যেও আপনি দেখবেন যে এই এমনিতেই মার্কেটটা নেগেটিভ ট্রেন্ড যাচ্ছে। এর মধ্যে কিন্তু আরেকটা ঘোষণা এসছে যে আমাদের একজন গুরুত্বপূর্ণ কর্তা ব্যক্তি বলেছেন যে মেবি ডিসেম্বরের মধ্যে গভর্নমেন্ট শেয়ার অফলোড করবে, এই একটা জিনিস বলেছেন উনি। তারপরে আরো কিছু ব্যাপার আছে, যেমন
কেওয়াইসি এবং মানি লন্ডারিং এর সেল গঠন করতে হবে। কেওয়াইসি মানে হচ্ছে নো ইওর ক্লায়েন্ট। তো এটার জন্য বড় বড় বিনিয়োগকারীরা খানিকটা শঙ্কাগ্রস্ত হয়ে পড়েছে যে কি হচ্ছে আসলে। আরেকটা যেটা আছে আপনার বর্তমান সময়ে যে বাজেটে, আমরা এই সময়টায় নর্মালি দেখা যায় যে বাজেট নিয়ে একটা হইচই হচ্ছে, কিন্তু এবার আমরা এই হইচইটা শুনতে পাচ্ছি না, বিকজ ওই পরিমাণ হইচই শোনা যাচ্ছে না। এবং এর মধ্যেও আবার আরেকজন বলেছে যে না, এবার আনডিসক্লোজ মানি লিগালাইজ করার সুযোগ দেওয়া হবে না। নর্মালি খুব আনডিসক্লোজ মানি যে শেয়ার মার্কেটে আসে কিংবা প্রত্যক্ষভাবে ইফেক্ট ফেলে, ব্যাপারটা কিন্তু ওরকম না। আসে দেখা যায় খুবই সামান্য একটা টাকা হয়তো হোয়াইট হচ্ছে, এরকম আনডিসক্লোজ মানিটা ডিসক্লোজড হচ্ছে কিংবা হোয়াইট হচ্ছে, কিন্তু এটা আসলে পরোক্ষভাবে সাইকোলজিক্যাল একটা ইফেক্ট আছে বিনিয়োগকারীদের মধ্যে। ওরা মানে শঙ্কাগ্রস্ত হয়ে পড়ছে। এই সবকিছু মিলিয়ে আমি মনে করি মার্কেটের এই অবস্থা। আমি একটা একটা করে এই বিষয়গুলোতে একটু আসবো, তার আগে আমি একটু আরেকটি বিষয় জানি যে টার্নওভারটুকু আমরা দেখছি ডিএসসির একটি লাভজনক প্রতিষ্ঠানে যাওয়ার কথা ডিমিউচুয়ালাইজেশনের পরে, এবং সেটির ক্ষেত্রে এখন তাহলে এটি বড় অন্যতম বাধা হয়ে দাঁড়িয়েছে কিনা। তার সাথে আরেকটি বিষয়, ডিএসসি কে খুঁজতে হবে স্ট্র্যাটেজিক ইনভেস্টর, খুঁজতে হবে তাকে লুক্রেটিভ আনতে হবে, এই জায়গাটি এখনো খালি, এই জায়গাটিতে চ্যালেঞ্জিং অবস্থা রয়েছে কিনা। আমি মনে করছি না। আমি প্রথমেই বলেছি যে আমি কোনোভাবেই মনে করছি না যে ডিমিউচুয়ালাইজড স্টক এক্সচেঞ্জের জন্য মার্কেটের জন্য খারাপ, এটা আমি মনে করছি না। বরঞ্চ এটা লং টার্ম স্টক এক্সচেঞ্জের জন্য অবশ্যই ভালো। ইন দ্য লং রান আমরা মনে করি যে স্টক এক্সচেঞ্জ একটা খুবই স্টেবল এবং একটা খুব ভালো আমাদের এক্সপেক্টেড লেভেলে পৌঁছাবে। কিন্তু এটা প্রথম হয়েছে, তাই না? ডিমিউচুয়ালাইজেশনকে তো সময় দিতে হবে তাদের কাজ করার জন্য। আপনি দেখেছেন যে ডিমিউচুয়ালাইজড স্টক এক্সচেঞ্জের 4 জন হচ্ছে আমাদের শেয়ার হোল্ডার ডিরেক্টর এবং 7 জনই হচ্ছে আপনার ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর, একজন হচ্ছেন এমডি। তো ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর, এখানে কিন্তু একটা রুলস আছে, যেমন যারা ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর আছেন তারা প্রপার ফিট অ্যান্ড ক্রাইটেরিয়া বেসিসে এসছেন, কিন্তু আমাদের এখানে একটা রুলস আছে যারা স্টক মার্কেটের সাথে জড়িত তারা কিন্তু এখানে ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর হতে পারবে না, তাদের কোনো শেয়ার ব্যবসা থাকতে পারবে না। সো এরা কিন্তু স্টক মার্কেটের বাইরে কিন্তু বিজনেসম্যান কিংবা এই পেশার সাথে জড়িত, এই ব্যাপারে এডুকেটেড। আপনি জানেন যে এখানে নিয়মগুলো হচ্ছে যে বিজনেস, ইকোনমিক্স, স্ট্যাটিস্টিক্স, ল, এগুলো সাবজেক্টে পড়তে হবে এবং এর সাথে 15 বছরের আপনার এক্সপিরিয়েন্স থাকতে হবে। কিন্তু ওরা শেয়ার মার্কেটের সাথে জড়িত হতে পারবে না, শেয়ার বিজনেসের সাথে জড়িত হতে পারবে না। সো ইনাদেরও কিন্তু একটা বুঝার ব্যাপার আছে মার্কেটটা সম্বন্ধে। আগে যেমন হতো, আগে প্রেসিডেন্ট নির্বাচিত হতেন আপনার স্টক এক্সচেঞ্জ থেকে, কিন্তু এখন যে চেয়ারম্যান এসছে সে তো ডিফারেন্ট একটা সেক্টর থেকে এসছেন। সো আগে যে হইচইটা ছিল এখন হয়তো হইচইটা এরকম নাই আমার মনে হয়, বাট ইন দ্য লং রান এটা ভালো হবে। আপনি মনে করছেন এই বিষয়টি বিনিয়োগকারীদের মধ্যে একটা কাজ করছে যে আগে যেরকম ডিএসসির কার্যক্রমগুলো দেখা যেত এখন একেবারে চুপচাপ, এখন কিছুই কার্যত ডিমিউচুয়ালাইজেশন হওয়ার পরে খুব একটা কিছু দেখা যাচ্ছে না, চোখে দৃষ্টিগোচর কিছু হচ্ছে না। দৃষ্টিগোচর হচ্ছে না, ওনারা হয়তো লং টার্ম বেসিস চিন্তা করে হয়তো স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস এই পদ্ধতিতে আছেন আমার যেটা মনে হচ্ছে। আমরা আশা করবো সেই জায়গাটিতে ডিমিউচুয়ালাইজেশন আসলে যে উদ্দেশ্যে করা হয়েছে, যে বিষয়গুলোর জন্য করা হয়েছে সেটি একসময় সফলতা পাবে এবং এই টার্নওভার যেটি সেটি এই চ্যালেঞ্জিং জায়গা থেকে একটু বের হবে, কারণ এই আর্নিং এর উপর ডিপেন্ড করে ডিএসসির শেয়ারের দাম কত হবে সেই বিষয়টিও। আমি আরেকটি বিষয়, আপনি বলছিলেন যে মার্কেট পড়ে যাওয়ার অন্যতম কারণগুলোর মধ্যে লিকুইডিটি ক্রাইসিস বলছিলেন। আমরা এই বছরও দেখলাম যে এই পর্যন্ত 2014 সালেই 14টি আইপিও এবং মিউচুয়াল ফান্ডের অনুমোদন দিয়ে দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন। আপনি বলছিলেন অনেকগুলো আইপিও মার্কেটে চলে আসছে, কেন এটি হলে কি সমস্যা? এখানে যেটা হয়েছে আপনি দেখছেন যে 2010 থেকে যদি আমরা হিসাব করি, 2010-এ দেখা যাচ্ছিল যে 33 লাখ বিনিয়োগকারী, এখন কিন্তু বিনিয়োগকারী অনেক কমে গেছিল, 18 লাখে নেমেছিল, এখন আবার এসছে 29 লাখের মতন হয়েছে টোটাল বিনিয়োগকারী। কিন্তু 29 লাখ হলেও এখানে কিন্তু বড় বিনিয়োগকারী সম্পৃক্ততা নাই, কিংবা নতুন নতুন বিনিয়োগকারী যে আসছে বড় বিনিয়োগকারী সম্পৃক্ত হচ্ছে, বাজারটা কিন্তু এমন না। তখন যারা ছিল লসের সম্মুখীন হয়েছে, তারাই কিন্তু একবার কিনছে আবার গড় করছে, আলটিমেটলি লসের সম্মুখীন হচ্ছে, কারণ প্রতিনিয়ত ওয়ান আফটার অ্যানাদার রুলস অ্যান্ড রেগুলেশন আসছে, যেটা অ্যাবজর্ব করতে পারছে না মার্কেটটা এবং অ্যাডজাস্ট করতে পারছে না। এবং আপনি কি কোশ্চেনটা কি করছিলেন আমাকে? আমি বলছিলাম যে এই বছরই যে আইপিও গুলো, আইপিও নিয়ে, তো আইপিও আমি যেটা বলবো যে এই পর্যন্ত অনেকগুলো আইপিও এসছে। আইপিও আসাতে যে জিনিসটা হচ্ছে যে ওনারা একটা অনেকগুলো ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ওরা অতিরিক্ত প্রিমিয়ামে আসছে এবং প্রিমিয়ামের টাকাটা নিয়ে ওনারা লোন পরিশোধ করছে। তাহলে কি হচ্ছে, এই যে মার্কেট থেকে চলে যাচ্ছে টাকাটা, মার্কেট থেকে কিন্তু টাকাটা চলে যাচ্ছে এবং সেকেন্ডারি মার্কেট খুব বেশি কোম্পানি দেখিনি এবছর যেগুলো অনেক প্রিমিয়ামে আসছে, 10 টাকা প্রিমিয়ামের মধ্যে 10 টাকা ফেজগুলোর মধ্যে সীমাবদ্ধ আসছে, কিন্তু প্রিমিয়ামের টাকাটা তো লোন শোধ করছে। তো লোন শোধ করার আমার মনে হয় যে এই ক্ষেত্রে একটা লিমিট দেওয়া উচিত, রেগুলেটরি বডি যদি লিমিট দিয়ে দেয় ডেফিনেটলি লোন শোধ করার প্রভিশন থাকবে, যাতে লোন পরিশোধের জন্যই না হয়। হ্যাঁ।
একটা পোর্শন থাকবে, আমার মনে হয় এই ব্যাপারটা একটু দেখার উচিত। মানে আমার কথা হচ্ছে যে ইনোসেন্ট বিনিয়োগকারীরা আছে আমাদের বাজারে, আমাদের বাজারটা কিন্তু ক্রমবর্ধমান। এটা আপনি যদি 2010 থেকে এখন পর্যন্ত দেখেন, অনেক অনেক নতুন রুলস এসছে, রেগুলেশন নতুন ভাবে হচ্ছে। আলটিমেটলি ইন দ্য লং রান যেটা মার্কেটের জন্য খুবই ভালো, কিন্তু আমার মনে হয় যে এগুলো চেঞ্জ করাতে এবং নতুন নতুন শেয়ার আসতে হবে, কারণ মার্কেটের ভাইব্রেন্সির জন্য নতুন শেয়ারটা জরুরি। কিন্তু এর সাথে আমাদের এটাও চিন্তা করতে হবে, খেয়াল রাখতে হবে যে আমাদের মার্কেটটা যেন ড্রাই হয়ে না যায়। বর্তমানে যে লিকুইডিটি ক্রাইসিস আমরা দেখছি, মানে ফেস করছি, এই সময়টা আমার মনে হয় যে একটু অ্যালার্মিং। এই চিন্তাটা আমাদের মাথায় রাখা উচিত। আমি এই বিষয়টিতে ঠিক আবারও আসবো, তার আগে একটা বিরতি নিয়ে আসি। বিরতির পর আপনি ঠিক এই জায়গাটাতে আমি জানতে চাবো যে আইপিও যেহেতু ডিমান্ডও আছে, আমরা দেখছি যে ওভার সাবস্ক্রিপশন হচ্ছে, আন্ডার সাবস্ক্রিপশন হচ্ছে না, মার্কেটের ডিমান্ড আছে, তাহলে এই জায়গাটিতে কেন আমরা দ্বিমত পোষণ করছি আপনার কাছে? আপনি যে বিষয়টি বলছিলেন যে এত আইপিও আসা ঠিক নয়, আমি একটু জানবো আপনার কাছ থেকে। বিরতি নিয়ে আসি, একটা বিরতি নিচ্ছি, বিরতির পর আবার ফিরছি, সাথে থাকবেন।